আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদে স্বাগত জানাচ্ছি আমি উম্মে সুরায়া। ভারতের রাজনীতিতে নতুন এক কূটনৈতিক বিতর্ক ছড়িয়ে পড়েছে। রাশিয়া পাকিস্তানকে যুদ্ধ বিমানের ইঞ্জিন দিচ্ছে, এ খবরে রীতিমতো তোলপাড়ের সৃষ্টি হয়েছে। মোদী সরকার পড়েছে মহাবিপাকে। সেখানে এখন প্রশ্ন একটাই, রাশিয়া কি সত্যিই পাকিস্তানকে উন্নত জেট ইঞ্জিন বিক্রি করছে? ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস দাবি করেছে, দীর্ঘদিনের মিত্র রাশিয়া ভারতের আপত্তি উপেক্ষা করে পাকিস্তানের JF-17 যুদ্ধ বিমানের জন্য আধুনিক RD-93MA ইঞ্জিন সরবরাহ করতে যাচ্ছে। কংগ্রেসের এই দাবি এসেছে এমন এক সময় যখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ডিসেম্বরের শুরুতে ভারত সফরের কথা শোনা যাচ্ছে। স্বাভাবিকভাবেই এই দাবি ভারতের সরকারকে অস্বস্তিতে ফেলেছে। কংগ্রেসের অভিযোগ, নরেন্দ্র মোদীর তথাকথিত ব্যক্তি নির্ভর কূটনীতি ভারতের ঐতিহ্যবাহী পররাষ্ট্রনীতিকে বিপদে ফেলছে। দলটির নেতা জয়রাম রমেশ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, JF-17 বিমানের সর্বশেষ ব্লক 3 সংস্করণে এই নতুন ইঞ্জিন ব্যবহার করা হবে, যা পাকিস্তান ভারতের বিরুদ্ধে সামরিক অভিযানে কাজে লাগাতে পারে। তার দাবি, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ব্যক্তিগতভাবে রাশিয়ার কাছে আপত্তি জানালেও চুক্তি এগিয়ে যাচ্ছে। রমেশের ভাষায়, একসময় ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য কৌশলগত মিত্র ছিল রাশিয়া, কিন্তু এখন সেই মিত্রই যদি পাকিস্তানকে সামরিক সহায়তা দেয়, তাহলে প্রশ্ন উঠবে নয়াদিল্লির কূটনীতি কতটা কার্যকর। তিনি আরো বলেন, যখন ভারত রাশিয়া থেকে S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনেছে, যা Su-57 স্টেলথ ফাইটার নিয়ে আলোচনা করছে, তখন রাশিয়ার এমন পদক্ষেপ ভারতের প্রতি আস্থার ঘাটতির ইঙ্গিত দেয়। তার মতে এটি মোদীর কূটনৈতিক ব্যর্থতার প্রতীক, কারণ তিনি রাষ্ট্রীয় স্বার্থের চেয়ে ব্যক্তিগত ভাবমূর্তিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। কংগ্রেসের এই অভিযোগের পরপরই বিজেপি নেতা অমিত মালভিয়া একে তথ্যযুদ্ধের অংশ বলে উড়িয়ে দেন। তিনি দাবি করেন, এই ধরনের অভিযোগের পক্ষে কোনো সরকারি সূত্র বা বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। কিছুক্ষণের মধ্যেই রাশিয়া ও কংগ্রেসের দাবি নাকচ করে জানায়, পাকিস্তানের JF-17 বিমানের জন্য ইঞ্জিন সরবরাহের খবর সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যমূলক। রুশ কর্মকর্তারা বলেন, প্রেসিডেন্ট পুতিনের ভারত সফরের আগে কেউ ইচ্ছে করে দুই দেশের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, যদি রাশিয়া সত্যিই পাকিস্তানকে RD-93MA ইঞ্জিন দেয়, তাহলে তা ভারতের জন্য কতটা বিপজ্জনক হবে। গত 5 দশক ধরে রাশিয়া ভারতের সবচেয়ে বড় প্রতিরক্ষা অংশীদার। ভারতীয় সেনাবাহিনীর বড় অংশের অস্ত্র ও প্রযুক্তি রাশিয়া থেকে এসেছে। রাশিয়া থেকে ভারত বর্তমানে S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং নতুন প্রজন্মের যুদ্ধ বিমান কিনছে। এই পরিস্থিতিতে মস্কো যদি পাকিস্তানের সঙ্গে সামরিক সহযোগিতা শুরু করে, তবে তা নয়াদিল্লির কৌশলগত অবস্থানকে দুর্বল করে দিতে পারে। অন্যদিকে পাকিস্তানের জন্য এটি হবে কূটনৈতিক ও সামরিক দুই দিক থেকেই বড় অর্জন। বর্তমানে পাকিস্তানের অস্ত্র আমদানির 81% আসে চীন থেকে। রাশিয়ার সঙ্গে নতুন চুক্তি মানে ইসলামাবাদ আরেকটি বড় অস্ত্র সরবরাহকারী পাবে, যা দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে পরিবর্তন আনতে পারে। মস্কোর কয়েকজন প্রতিরক্ষা বিশ্লেষক এই বিতর্ককে বাড়াবাড়ি বলছেন। রুশ প্রিমাকভ ইনস্টিটিউটের দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষক পিওথর টপিচকান বলেছেন, যদি রাশিয়া সত্যি পাকিস্তানকে এই ইঞ্জিন দেয়, তাহলেও ভারতের কৌশলগত ক্ষতি হবে না, বরং এতে প্রমাণ হবে চীন ও পাকিস্তান এখনো রুশ প্রযুক্তির বিকল্প তৈরি করতে পারেনি। তার মতে রাশিয়ার জন্য এটি ব্যবসায়িক সিদ্ধান্ত হতে পারে, রাজনৈতিক নয়। বিশেষজ্ঞরা বলছেন, এই ইস্যুটি শুধু একটি জেট ইঞ্জিন বিক্রির প্রশ্ন নয়, এটি দক্ষিণ এশিয়ার পরিবর্তিত ভূ রাজনীতির প্রতিফলন। রাশিয়া, চীন ও পাকিস্তানের ঘনিষ্ঠতা যত বাড়বে, ততই ভারতের সামনে কূটনৈতিক চ্যালেঞ্জ বাড়বে। যদিও রাশিয়া এখনো আনুষ্ঠানিকভাবে এমন কোনো চুক্তির কথা স্বীকার করেনি, কিন্তু এই বিতর্কই ইঙ্গিত দিচ্ছে বিশ্ব রাজনীতিতে ভারতকে তার পুরনো অংশীদারের উপর নির্ভরতা নিয়ে নতুন হিসাব করতে হতে পারে। চলতি বছরে সমুদ্রপথে ইতালিতে পৌঁছানোর ক্ষেত্রে বাংলাদেশের অভিবাসীরা শীর্ষে উঠে এসেছে। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, 2025 সালের 1 জানুয়ারি থেকে 3 অক্টোবর পর্যন্ত মোট 15,476 জন বাংলাদেশি অভিবাসী ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইতালির উপকূলে পৌঁছেছেন।
এই সংখ্যা অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে বেশি। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এই পরিসংখ্যান প্রকাশ করেছে। প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরে ইতালি উপকূলে আগত মোট অভিবাসীর সংখ্যা গত 2 বছরের তুলনায় কিছুটা কমেছে, তবে বাংলাদেশিদের আগমন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। 2025 সালে ইতালিতে মোট 51,855 জন অভিবাসী পৌঁছেছেন, যা 2024 সালের 51,341 জনের তুলনায় সামান্য বেশি, কিন্তু 2023 সালের 1,35,319 জনের তুলনায় অনেক কম। বাংলাদেশিরা এই বছর প্রায় দ্বিগুণ সংখ্যায় পৌঁছেছে। 2024 সালে 8,526 জন বাংলাদেশি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছান, যা 2025 সালে বেড়ে 15,476 জনে দাঁড়িয়েছে। ফলে ইতালিতে আগত মোট অভিবাসীর প্রায় 30% বাংলাদেশি। বাংলাদেশের পর সর্বোচ্চ সংখ্যক অভিবাসী ইতালিতে এসেছে ইরিত্রিয়া ও মিশর থেকে, যথাক্রমে 7,090 জন ও 6,558 জন। একই সময়ে পাকিস্তান, সুদান, সোমালিয়া, ইথিওপিয়া ও তিউনিসিয়া থেকেও কয়েক হাজার মানুষ ইতালিতে পৌঁছেছেন। অন্যান্য দেশের মধ্যে রয়েছে ইরান, সিরিয়া, গিনি, আলজেরিয়া, নাইজেরিয়া, মালি ও আফগানিস্তান। কিছু অভিবাসীর পরিচয় যাচাইয়ের কাজ এখনো চলমান। পরিসংখ্যান অনুযায়ী 2025 সালের মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়টিই ছিল অভিবাসনের প্রধান মৌসুম। মে মাসে 7,178 জন, জুনে 7,089 জন, জুলাইয়ে 6,487 জন, আগস্টে 6,146 জন এবং সেপ্টেম্বরে মাসের সর্বোচ্চ 8,315 জন অভিবাসী ইতালিতে পৌঁছেছেন। অন্যদিকে অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক একক অভিবাসীর সংখ্যাও কিছুটা বৃদ্ধি পেয়েছে। 2025 সালের 29 সেপ্টেম্বর পর্যন্ত মোট 9,156 জন শিশু ইতালিতে পৌঁছেছে, যা 2024 সালের 8,752 জনের তুলনায় সামান্য বেশি, কিন্তু 2023 সালের 18,820 জনের তুলনায় কম। সামগ্রিকভাবে দেখা যাচ্ছে, ইউরোপীয় সীমান্ত নিয়ন্ত্রণ আরও কঠোর হলেও বাংলাদেশের অভিবাসন প্রবাহে তেমন প্রভাব পড়েনি। পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্বের অংশ হিসেবে প্রথমবারের মতো বিরল খনিজের একটি চালান যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে। পাকিস্তানের ফ্রন্টিয়ার ওয়ার্কস অর্গানাইজেশনের সহায়তায় প্রস্তুত করা হয় এই চালানে অ্যান্টিমনি, কপার কনসেন্ট্রেট এবং নিউডিমিয়াম ও প্রাসিওডিমিয়াম সহ অন্যান্য বিরল উপাদান রয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান ইউএস স্ট্র্যাটেজিক মেটালস সেপ্টেম্বর মাসে পাকিস্তানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল। এই চুক্তির আওতায় প্রথম খনিজ নমুনা যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে। প্রতিষ্ঠানটি পাকিস্তানে প্রায় $50 কোটি বিনিয়োগের পরিকল্পনা করেছে। ইউএসএসএম এর প্রধান নির্বাহী স্টেসি ডব্লিউ হেস্টি বলেছেন, প্রথম চালানটি শুধু বাণিজ্যিক নয়, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের কৌশলগত সহযোগিতার নতুন অধ্যায় সূচিত করেছে। সমঝোতা চুক্তির আলোকে অনুসন্ধান, প্রক্রিয়াজাতকরণ এবং রিফাইনারি স্থাপন সহ খনিজের পুরো মূল্য প্রক্রিয়া দুই দেশের স্বার্থ নিশ্চিত করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, এই চুক্তি পাকিস্তানের জন্য বড় অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করতে পারে। দেশের অব্যবহৃত খনিজ সম্পদের মূল্য প্রায় $6 ট্রিলিয়ন হিসেবে ধরা হচ্ছে, যা পাকিস্তানকে বিশ্বের অন্যতম সমৃদ্ধ খনিজ ভাণ্ডার সমৃদ্ধ দেশে পরিণত করতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের জন্য এটি গুরুত্বপূর্ণ কাঁচামালের বিকল্প উৎস তৈরি করবে এবং বৈশ্বিক বাজারে প্রভাবশালী সরবরাহকারীদের উপর নির্ভরতা কমাবে। তবে বিষয়টি নিয়ে বিরোধী দল পাকিস্তান তেহরিকে ইনসাফ তীব্র আপত্তি জানিয়েছে। দলের তথ্য সম্পাদক শেখ ওয়াক্কাস আকরাম বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে এমন গোপন একতরফা চুক্তি দেশের স্থিতিশীলতার জন্য বিপজ্জনক হতে পারে এবং সরকারকে সংসদ ও জনগণের সামনে চুক্তির পূর্ণ বিবরণ প্রকাশ করতে হবে। ইউরোপের শেনঝেন ভিসার আদলে এবার উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি এর 6 সদস্য দেশ একক পর্যটন ভিসার পাইলট প্রকল্প চালু করতে চলেছে। এই প্রকল্প চলতি বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত কার্যকর হবে। এক ভিসার মাধ্যমে পর্যটকরা জিসিসির 6টি দেশ সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ওমান, কুয়েত, কাতার এবং বাহরাইনে অবাধে ভ্রমণ করতে পারবেন। সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি ও পর্যটন মন্ত্রী আব্দুল্লাহ বিন তোক আল মারি জানিয়েছেন, নতুন এই ভিসার নাম রাখা হয়েছে জিসিসি ইউনিফাইড ট্যুরিস্ট ভিসা বা জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা।
আলমারি বলেন, আঞ্চলিক অখণ্ডতা আরো গভীর করার কৌশলগত পদক্ষেপ হিসেবে এই ভিসা ব্যবস্থা চালু করা হয়েছে। এতে উপসাগরীয় অঞ্চল একক পর্যটন গন্তব্য হিসেবে আরো আকর্ষণীয় হবে। জিসিসি একক পর্যটন ভিসা 2023 সালে অনুমোদিত হয়েছিল। ডিজিটাল আবেদন প্ল্যাটফর্মের মাধ্যমে পর্যটকরা একাধিক দেশে ভ্রমণ পরিকল্পনা করতে পারবেন। পাইলট পর্যায়টি 2025 সালের শেষের দিকে শুরু হয়ে ধাপে ধাপে পুরো অঞ্চলে কার্যকর হবে। একক ভিসা কার্যকর হলে পর্যটক আগমন আরো বাড়বে এবং বিমান, হোটেল ও ডিজিটাল পর্যটন খাতে নতুন সুযোগ সৃষ্টি হবে। বিশ্ব সংবাদ আজ এখানে শেষ করছি। আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বিডি আউটলুক।